নমস্কার। আমি এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের CA-19 যে রুলস প্রকাশিত হয়েছে সে সম্পর্কে কয়েকটা কথা বলবো। ইতিমধ্যে অনেকেই আমাকে টেলিফোন করেছেন, তারা জানতে চেয়েছেন, তারা বলছেন যে যতটা সম্ভব CA-19 রুলসে কি আছে তার একটা ধারণা দিয়ে একটা ভিডিও তৈরি করা, যাতে সবাই সেটা বুঝতে পারেন। আসলে আমি গত 8-9 দিন বাংলাদেশে ছিলাম, আজকেই ফিরেছি। আমি বাড়িতে 5টা সাড়ে 5টার সময় ফিরে খুব ভালো করে একবার পড়ে নিয়েছি এই যে রুলস তৈরি হয়েছে। রুলসটা খুব ছোট নয়, এটা দেখলাম 38 পাতা এই রুলসটা, মোট 38 পাতার মধ্যে পুরোটা লেখা আছে। আসলে রুলসের মধ্যে প্রয়োজনীয় কথা বা জানা বোঝার জন্যে যেটা দরকার সেটা কিন্তু খুব বড় না। এই এতগুলো পাতা, এর মধ্যে বেশিরভাগটাই হলো ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কি হবে সেই ফর্মের স্পেসিমেন কপিগুলো এখানে দিয়ে দিয়েছে, সেইটাই বেশিটা জায়গা নিয়ে নিয়েছে। প্রয়োজনীয় কথা কম। প্রয়োজনীয় কথা কম বলতে আমি বলছি একটা সাধারণ আইডিয়া পাওয়ার জন্যে প্রয়োজনীয় কথা এর মধ্যে কম। এই যে রুলস, তাতে বলছে যে এই রুলসটা হলো ফার্দার অ্যামেন্ড দ্য সিটিজেনশিপ রুলস 2009। 2009-এর যে রুলস আছে নাগরিকত্ব বিষয়ক, সেই 2009-এর যে রুলস, সেই রুলসের একটা আরও কিছু সংশোধনী, আর একবার তার সংশোধনী, সেইটাই হচ্ছে এই যে CA-19-এর রুলস। এই রুলসটার নাম বলেছে দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024। এইটার নামকরণ করেছে। এইটাতে প্রথমেই যেটা বলেছে, যেটা নিয়ে কেউ কেউ রুলসটা পড়ে আবার আমাকে টেলিফোন করছেন, এই আইনের বিষয়টা এমনভাবে লেখা, আগে থাকতে একটু আইডিয়া না থাকলে বেশ মুশকিল। আমিও আইনের ছাত্র নই, কিন্তু এই নাগরিকত্বের বিষয়টা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে একটা কেস লড়েছি, আর অনেক দিন থেকে এটা নিয়ে নাড়াচাড়া করি বলে খানিকটা বুঝে গেছি। পুরোটা বুঝেছি আমি এরকম দাবি করছি না, কিন্তু কিছুটা বুঝেছি। তাতে যেটা বলছে যে এই রুলসটা হলো সেই সব আবেদনকারীদের জন্যে যারা ওই নাগরিকত্ব আইনে একটা, ওই CA-19-এ একটা 6B ধারা তৈরি হয়েছে। আপনারা জানেন এর আগে 6A ধারা ছিল, 6 ধারা, তারপরে 6A ধারা হয়েছিল, এবার একটা CA-19-এর 6B ধারা করেছে। 6B ধারাটা কি? 6B ধারাটা হলো এই 21B, ওই যে অনুপ্রবেশকারী আইন, যেটা যে সেকশনটা, সেই 21B থেকে CA-19-এ অ্যামেন্ডমেন্ট করার ফলে 21B-তে বলেছিল অনুপ্রবেশকারী কারা, সেই গোটা যে অনুপ্রবেশকারী, তার মধ্যে থেকে কিছু অনুপ্রবেশকারী তকমা মুক্তি পেয়েছে। 6টা দেশের, এই 3টে দেশের 6টা সম্প্রদায়, তারা ওই অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে। তো 6B-তে ওই যারা অনুপ্রবেশকারী তকমা মুক্ত হয়েছে তাদের নিয়ে বিষয়গুলো লেখা আছে 6B-তে। 6A-তে ছিল স্পেশাল প্রভিশন ফর আসাম,
ওই যে আসামের ৭১-এর সীমারেখা ইত্যাদি ইত্যাদি। এইবারে হয়েছে 6B, সেটা হচ্ছে এই 21B থেকে অনুপ্রবেশকারী তকমা থেকে যারা মুক্তি পেল তারা নাগরিকত্ব পেতে গেলে তাদের সম্পর্কে কয়েকটা নতুন কথা বলা আছে এই 6Bতে। যেমন সেটাতে নতুন কি আছে, নতুন হচ্ছে যে আগে নাগরিকত্ব বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন নাগরিকত্ব পেতে গেলে সেটা করতে হতো জেলা শাসকের মাধ্যমে আবেদন করতে হতো। এইবারে এই 6Bতে বলেছে যে এইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি বা সে একটা কিছু অথরিটি, কিছু ব্যক্তিবর্গ তাদের অথরাইজ করবে, তাদের দায়িত্ব দেবে, তাদের মাধ্যমে জেলা পর্যায়ে কিছু লোকটা দায়িত্ব দেবে, তারা ব্যাপারটা অনেকটা এগোবে, বেশিরভাগ কাজটা তারা করে নেবে, তারপরে তারা রেকমেন্ড করবে ওই আরও উপরে যারা আছেন মানে সেন্ট্রাল ইয়েতে, তারাই ফাইনালি সিদ্ধান্ত নেবেন। তো তাহলে জেলা প্রশাসক কিন্তু এই 6Bতে মানে এই যারা K-19 নাগরিকত্বের দরখাস্ত করার অধিকার পেল, মানে নাগরিকত্ব মানে অনুপ্রবেশকারী তকমামুক্ত হলো, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা কিন্তু জেলা শাসক দিচ্ছেন না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের মনোনীত 2-4 জন, 2-3 জন, আনন্দবাজার লিখেছে 2 জন, আমি এইটার মধ্যে এরকম 2-3 জন কিছু পাইনি, হতে পারে অন্য কিছু খবরাখবর তারা পেয়েছেন, সে যাই হোক 2 জন হোক, 1 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, যা হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মনোনীত করবে, জেলা শাসক নয়। সেই জন্যে এই পরিবর্তনটুকু দরকার, সেটা এখানে বলে দিয়েছে। তারপরে বলেছে যে এই যখন সে নাগরিকত্ব যদি পায় কেউ, ধরুন অ্যাপ্লিকেশন করে যদি তার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়, তাহলে সে ওই যেদিন ভারতবর্ষে ঢুকেছিলেন, সে 10 বছর হোক, 20 বছর, 30 বছর, 40 বছর আগে যখনই ঢুকেছিলেন, এইটা কিন্তু সেই দিন থেকে তার নাগরিকত্বটা কার্যকরী হবে। এই 6Bতে এই কথাটা বলে দিয়েছে। ধরুন এমন কোনো লোক আছে যে অনুপ্রবেশকারী বলে তার বিরুদ্ধে কোনো মামলা টামলা শুরু হয়েছিল, এর কেস পেন্ডিং আছে, এরকম যদি থাকে তাহলে সেও কিন্তু নাগরিকত্বের জন্যে দরখাস্ত করতে পারবে, সেই অধিকারটাও এই 6Bতে বলে দিয়েছে। আর এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে এই 6Bতে, সেটা হচ্ছে নাগরিকত্বের জন্যে যিনি আবেদন করবেন তিনি, ধরুন এখন তো নাগরিকত্বের আবেদন করতে গেলে আপনি একজন বাংলাদেশি সেই হিসেবে নাগরিকত্বের দরখাস্ত করতে হবে। তা সত্ত্বেও এই যে আগে এখানে চলে এসেছেন যারা, তারা তো কেউ কিছু কিছু কাগজপত্র তৈরি করেছেন, কিছু কিছু অধিকার পান, কি কোনো একটা কাজ পেয়েছেন ইত্যাদি ইত্যাদি। তা এরা বলছে যে আবেদন করলে ওই যেটা আবেদন করার সময় যা যা ছিল আপনার অধিকার সেইগুলো বজায় থাকবে, এই কথাটাও 6Bতে বলে দিয়েছে। ফলে এই যখন এই রুলসটা যখন তৈরি হয়েছে তখন এই 6Bর এই যে কথাগুলি আছে সেই জন্য 6Bর উল্লেখটা এখানে করেছে। এখন এখানে 6Bর উল্লেখ করলে যাদের এই 6Bতে কি আছে এইটা যা জানা নেই তার পক্ষে ব্যাপারটা বোঝা মুশকিল হয়ে যাবে, সেই জন্য আমি এই কথাগুলো বললাম মানে আমি বুঝলাম, আমাকে ইতিমধ্যে 2 জন টেলিফোন করে এই ব্যাপারটা বলেছেন যে এইটা কি হলো এটা তো বুঝতে পারছি না। তো তারপরে আমরা এই রুলসে কি আছে সেটা নিয়ে 2-4টে কথা বলি। তাহলে এই রুলস হচ্ছে তাদের যারা ওই 6Bতে দরখাস্ত করবেন, ওই যারা নাগরিকত্বের তকমামুক্ত হয়েছেন K-19 দ্বারা। তো এখানে ওই ধরে ধরে A-B-C-D-E-F এরকম অনেক আছে। এইগুলো হচ্ছে ধরুন একজন বাই রেজিস্ট্রেশন
নাগরিকত্ব দরখাস্ত করবেন। সেটা 5(1)(a)। 5(1)(b)তে কী আসবে? 5(1)(b)তে আসবে যে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব চান, কিন্তু তার গ্রাউন্ড হলো স্পাউস গ্রাউন্ড। মানে ধরুন একজন ইন্ডিয়ান, তিনি একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছেন, বা একজন ইন্ডিয়ান মহিলা বাংলাদেশি ছেলেকে বিয়ে করেছেন। এইবারে বাংলাদেশি ওই ছেলেটি বা মেয়েটি ইন্ডিয়ার নাগরিকত্ব চান, সেক্ষেত্রে ওই বিবাহ সূত্রে তিনি কিছু সুবিধা পাবেন, নাগরিকত্ব পাবেন। সেইটা নিয়মকানুনগুলো 6(b)তে, এই 5(b)তে লেখা আছে। আবার 5(c)তে আছে কেউ মাইনর, বয়স 18 বছর হয়নি, তিনি যদি নাগরিকত্ব দরখাস্ত করেন, তার নিয়মকানুনগুলো এরকমভাবে এগুলো করেছে। ফলে এগুলো আর অত ডিটেলস আমাদের জানার কোনো প্রয়োজন নেই। তারপরে একটুখানি এগোলে একটা পৃষ্ঠা এগোলে 1, 2, 3 ধারাতে যখন চলে গেলাম এই রুলসের, তখন এইখানে বলেছে যে আবেদন করতে গেলে আবেদনপত্রের সাথে কি কি কাগজ লাগবে, সেইটা ABC করে বলে দিয়েছে। যেমন এইগুলোর আবার নাম্বার দিয়েছে, ধারার নাম্বার 1A, 1B, 1C, এইভাবে বলেছে। 1A-তে কী আছে? 1A-তে আছে, 1A-তে বলে দিয়েছে কি কি ডকুমেন্ট, 1B-তে বলে দিয়েছে কি কি ডকুমেন্ট, 1C-তে বলেছে কি কি ডকুমেন্ট। এখন এইগুলো আমি আপনাদের পরে 1A-তে কী আছে, 1B-তে কী আছে, 1C-তে কী আছে, সেটা আমি আপনাকে পরে বলে দিচ্ছি। এইবারে কিছু ওই যে রুলস 2009, ওইটা বললাম যে ফার্দার অ্যামেন্ড হয়েছে। সেই ফার্দার অ্যামেন্ড এইরকম, ধরুন রুলস 2009-এ একটা ধারা আছে 11 এইবারে ওইটা পরিবর্তন করে ওখানে আরেকটা ধারা যুক্ত হয়েছে 11A। 11A-টা কি? এই 11A-তে বলেছে যে এই আগেই যেটা বলছিলাম যে আগে ডিএম, 11-এ ডিএম হচ্ছে নাগরিকত্ব দেওয়ার অধিকারী, মানে যারা এমনি অ্যাপ্লাই করবেন, যারা এই 6(b)-র ক্যান্ডিডেট না, তকমা মুক্ত হয়েছেন এরকম নাম। ধরুন কেউ একজন বাংলাদেশ থেকে এসেছেন, 6-7 বছর এখানে বসবাস করেছেন, বাই রেজিস্ট্রেশন এবার দরখাস্ত করবেন, তিনি করবেন ডিএমের কাছে, কিন্তু সেটা হচ্ছে 11, ওই K-19, এই রুলস 2009-এর 11। কিন্তু এইবারে যারা 6(b)তে করবেন, মানে অনুপ্রবেশকারী তকমামুক্ত হয়েছেন যারা, তারা যখন আবেদন করবেন তখন সেটা হবে 11A, এবং সেটা ডিএমকে নয়। ওই যে বলেছি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জেলা পর্যায়ে একটা কমিটি করে দেবে, তাদের কাছে দরখাস্ত করতে হবে, তারা এইটা স্ক্রুটিনি করবে, যা যা করবার, যদি এনকোয়ারি ইত্যাদি ইত্যাদি যা যা করবেন সেটা তারা করবেন, করে তারা রেকমেন্ড করবেন, জেলা শাসক করবেন না। এইটা বলছে এম্পাওয়ার্ড কমিটি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এদের এম্পাওয়ার করবে, তাদের কিছু দায়িত্ব দিয়ে দেবে। আবার ঠিক একইভাবে 13 ধারাটা আছে 2009, রুলস 2009-এ, এখানে সেটা করেছে 13A। 13A-তে কী আছে? 13A-তে আছে ওই যে ডিএম তখন বা স্টেট গভর্নমেন্ট তখন রেকমেন্ড করতো স্ক্রুটিনি করার পরে, এখন আর 6(b)-র কেসটা তারা করবে না, ওই এম্পাওয়ার্ড কমিটি, যে কমিটি তৈরি করে দিল, তারা করবে। সেইটা বলে দিয়েছে 13A ধারা তৈরি করে। এইরকম সব ছোটোখাটো ব্যাপার, এর মধ্যে খুব জটিল কিছু নেই। আর তারপরে পরপর বলেছে যে নাগরিকত্ব পেয়ে গেলে একটা ডিজিটাল সার্টিফিকেট পাবেন, তারপরে এরকম সব বিষয় এক এক পাতা তারা এরকম করে উল্লেখ করে গেছেন। এর মধ্যে কোনো উল্লেখ করার মতো কোনো বিষয় নেই। তো অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু এই যে প্রোফার্মা করেছে,
এই প্রোফর্মা আগেও এরকমই ছিল। এই প্রোফর্মাতে কিন্তু 1 2 3 করে রয়েছে খুব বড় অ্যাপ্লিকেশান, কয়েক পাতা জুড়ে একটা অ্যাপ্লিকেশান। তাতে কিন্তু নিজের সমস্ত পার্টিকুলার্স দিতে হবে, কোথায় জন্ম, কবে এসেছেন ইত্যাদি ইত্যাদি সব, অ্যাড্রেস, এখন কোথায় বাস করেন, একেবারে সব কিছু দিতে হবে। ঠিক এরকমভাবে মা বাবার সমস্ত পার্টিকুলার্স দিতে হবে। একইভাবে নিজের স্ত্রী থাকলে তারও সব পার্টিকুলার্স দিতে হবে। মানে এইটা হচ্ছে খুব এখানে কিন্তু কোনো ছাড় নেই। ফটো লাগাতে হবে, লাগিয়ে এই দরখাস্ত করতে হবে এইটা, এবং তার প্রোফর্মা এই বলে দিয়েছে পর এটা ফিল আপ করতে হবে। সেই প্রোফর্মাগুলো করে দিয়েছে। আর কতগুলো প্রোফর্মা বুঝতে পারছেন? ওই যে আমি বললাম নিজে করলে যেটা হচ্ছে, তারপরে স্পাউস গ্রাউন্ডে, স্বামী স্ত্রীর গ্রাউন্ডে করলে তার একটা প্রোফর্মা হচ্ছে, মাইনর যারা তাদের একটা এরকম F পর্যন্ত আছে, FG পর্যন্ত আছে। ফলে এতগুলো প্রোফর্মা এখানে জুড়ে দিয়েছে। প্রত্যেকটা প্রোফর্মা মোটামুটি এক সামান্য কিছু অদল বদল আছে, সেইগুলো এতগুলো পাতায় এইসব আসছে। এইসবগুলো নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। এখন যেটা সবার জানার দরকার সেটা হলো যে কি কি কাগজপত্র লাগবে। কাগজপত্র লাগবে, এখানে যা দেখছি 3টে বিষয়ের কাগজপত্র লাগবে। একটা হচ্ছে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তার প্রমাণপত্র লাগবে। অনেকগুলো প্রমাণপত্র বলেছে, তার মধ্যে একটা লাগবে। তাহলে একটা বিষয় হচ্ছে 2014 আগে আসা কাগজপত্র, দলিলপত্র। 2 নম্বরটা হলো যে ওই যে 3টে দেশ বলেছে, যে কারণে আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে আপনাকে বাংলাদেশে যে আপনি ছিলেন, বাংলাদেশের যে নাগরিক ছিলেন, বাংলাদেশে যে বসবাস করতেন, তার প্রমাণপত্র লাগবে। তা অনেকগুলো প্রমাণপত্রের কথা বলেছে, সেগুলো আমি আপনাদের একটু বলে দিচ্ছি, দু একটা বলে দেবো কী কী প্রমাণপত্র লাগবে সেটা বলেছে। তাহলে 2014 সালের আগে আসা কাগজপত্র, আর একটা হচ্ছে বাংলাদেশের মানুষ ছিলেন, নাগরিক ছিলেন, তার একটা ডকুমেন্ট। আর হচ্ছে এই যে ধর্মীয় কারণে নির্যাতিত হওয়া বা তার আশঙ্কায় চলে আসা। এখন ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় কেউ চলে আসলে তার কী কাগজপত্র হয়? আশঙ্কার তো কাগজপত্র হয় না। তো সেক্ষেত্রে বলেছে যে এফিডেভিট দিতে হবে, একটা এফিডেভিট দিতে হবে। সেইটাতে বলতে হবে যে আপনি ধর্মীয় নির্যাতনের জন্য চলে এসেছেন বা তার আশঙ্কায় চলে এসেছেন। এবং তার মধ্যে নিচে আরেকটা লাইনও লেখা থাকবে যে আপনি যে বলছেন যে ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় বা ধর্মীয় নির্যাতনের কারণে এসছেন, এইটা যদি কোনো কারণে প্রমাণ হয়, ধরুন আপনি নাগরিকত্ব পেয়ে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও যদি প্রমাণ হয়, আপনার এখানে লিখে দিতে হবে, তাহলে কিন্তু আপনার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কোনোভাবেই মিথ্যে কথা বলা যাবে না। এইটা হচ্ছে বিষয়। তো আমি এবারে আপনাকে বলি যে আপনি যে আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন, তার জন্যে এখানে বলে দিয়েছে কতগুলো কাগজ। যেমন বলেছে যদি আপনি সেই সময় পাসপোর্ট নিয়ে এসে থাকেন তাহলে পাসপোর্টের কপিটা দিতে হবে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যদি এসে থাকেন, সেই পাসপোর্টটা যদি থাকে ওই পুরনো, তাহলে বোঝা যাবে যে আপনি একটা সময় বাংলাদেশের নাগরিক ছিলেন। সেটা যদি থাকে দিতে পারেন। না হলে আপনি এখানে এসে ওই যে এর আগেও অনেকবার বলেছি, FRO, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, মানে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসলে, রাজনৈতিক কারণে নির্যাতিত হয়ে আসলে একটা দপ্তর আছে, সেখানে যদি এসে নাম লিখে থাকেন তাহলে সেটা দিতে হবে। এটা দিতে পারেন, তাহলে এটা দুটো হলো। 3 নম্বরে বলেছে যদি বাংলাদেশে আপনি জন্মগ্রহণ করেছিলেন, তার বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে এখন, তাহলে সেটা দেবেন, তাতে প্রমাণ হবে আপনি বাংলাদেশে বাস করতেন, বাংলাদেশের নাগরিক ছিলেন। এটা 3 নম্বর হয়ে গেল।
4 নম্বরে বলেছে আপনি যদি ওখানে স্কুলে পড়াশুনো করে থাকেন তাহলে সেই স্কুল সার্টিফিকেটটা আপনি দিতে পারেন, তাতে প্রমাণ হবে যে আপনি ওইখানে বাংলাদেশের লোক ছিলেন। কোনো আইডেন্টিটি ডকুমেন্ট যদি থেকে থাকে, কারোর কোনো কারণে একটা আইডেন্টিটি কার্ড পেয়েছিলেন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে হোক কোনো আইডেন্টিটি কার্ড সেই পুরনো যদি থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। ধরুন কোনো ব্যবসা বাণিজ্য করতেন, তার একটা লাইসেন্স করেছিলেন, সেই লাইসেন্সের কপি যদি থাকে, আপনি ওখানে জমি জমা ছিল, সেই জমি জমার কাগজপত্র যদি থেকে থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। এরকম গভর্নমেন্টের ইস্যু করা অন্য কোনো সার্টিফিকেট, ওই সময় কোনো ইন্স্যুরেন্স করেছিলেন তার যদি কপি থাকে, যে বাংলাদেশের ঠিকানায় কোনো সময় আপনি ছিলেন, সেখানে আপনি একটা ইন্স্যুরেন্স করেছিলেন, তার ডকুমেন্ট থাকে, এরকম করে এই আপনাকে 9টা ডকুমেন্ট বলেছে। এই 9টা ডকুমেন্টের মধ্যে একটা আপনাকে দিতে হবে, এর বাইরে হলে হবে না। দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক ছিলেন। কাজটা খুব সহজ হবে, ব্যাপারটা এরকম নয়। এরপরে আরেকটু বলবো আমরা, যদি মনে থাকে আমার, যে এটা দিলেই হবে না এইটা আবার ভেরিফাই করবে কি না। মানে অনেক সময় তো হয় আমরা যদি বুঝি যে ভেরিফাই হবে না তাহলে তো যাওয়া একটা জোগাড় টোগাড় করে দিয়ে দিলাম, তো ভেরিফাই হবে কি না এইটা একটা বড় প্রশ্ন। সেটা নিয়ে দুটো কথা আমি পরে বলবো যদি মনে থাকে। আমি একটুখানি নোট করে নিই যাতে মনে থাকে, এটা নিয়ে আমি দুটো কথা পরে বলবো। তারপরে রয়েছে আপনি যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন কি না এইটা আপনাকে প্রমাণ করতে হবে। সেই প্রমাণের জন্যে বলছে, ধরুন আপনি যদি সেই সময় পাসপোর্টে এসে থাকেন তাহলে ওই জায়গায় পাসপোর্টের ছাপ মারা আছে, বা কোনো কাগজে বর্ডারে যদি আপনাকে ছাপ মেরে দিয়ে থাকে, বর্ডার স্লিপ ইত্যাদি ইত্যাদি, বা এফআরওতে এসে জানিয়ে যদি থাকেন, ওই যে এফআরওর কথা বললাম সেটা হতে পারে। না হলে ধরুন আপনার বছর বছর সেন্সাস হয়, আমাদের বাড়িতে জনগণনা হয়, হওয়ার সময় একটা স্লিপ দিয়ে যায়। তা ধরুন 2014 সালের আগে সেন্সাসের সময় আপনার বাড়িতে একটা স্লিপ দিয়ে গেছে, সেই স্লিপটা যদি আপনার কাছে থেকে থাকে, তারপরে কোনো লাইসেন্স 2014 আগে যদি আপনি এখানে করে থাকেন, রেশন কার্ড যদি 2014 সালের আগে করে থাকেন, মানে আপনি ধরুন এসেছেন হয়তো 2000 সালে, কিন্তু রেশন কার্ড যদি 15 সালে হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু আপনার ওই রেশন কার্ড কোনো কাজে লাগলো না। রেশন কার্ডটা 2014 সালের আগে হতে হবে, কারণ তা না হলে তো আপনি 2000 সালে এসছেন মুখে বললে তো কেউ বিশ্বাস করবে না। এরকম বার্থ সার্টিফিকেট এটা লিখেছে, যদিও এই বার্থ সার্টিফিকেটটা আমার মনে হয় এরা কেন লিখেছে আমি বুঝলাম না। যে লোকটা বাইরে থেকে আসবে তারা আবার ইন্ডিয়াতে বার্থ সার্টিফিকেট করতে হবে, সে দেশের বার্থ সার্টিফিকেট হলে আলাদা, কিন্তু এখানে লিখেছে ইন ইন্ডিয়া। ফলে এইটা মানে দেখুন এইগুলো করেছে, তো এগুলো করেছে গভর্নমেন্ট একটা কিছু ভেবেছে। এই কাজ করতে গিয়েও কিন্তু এর মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি হবে, ফলে অনেক কিছু পাল্টে যেতে পারে। ওই যারা এইগুলো করেছেন তারাও কিন্তু নিশ্চিত না। আমারও মনে হচ্ছে যে এই বিষয়গুলোর মধ্যে কিছু গোলমাল আছে, যে যেভাবে করতে চেয়েছে এইভাবে কিন্তু ব্যাপারটা বোধহয় হবে না, বুঝলেন তো। এটাও তো করতে গিয়ে সুবিধে অসুবিধে অনুযায়ী এই চেঞ্জগুলো পরবর্তীকালে হতে পারে। প্যান কার্ডটা হলে হতে পারে, এটা বলেছে। তারপরে এরকম করে, বা কোর্টে কোনো দিন কেস খেয়েছেন, সেই কোর্টে যদি 14 সালের আগে কোর্টে যাতায়াত করছেন তার কাগজপত্র থাকে, সেটা হবে। বা আপনি এখানে স্কুলে এসে ভর্তি হয়েছিলেন, সেই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেও হবে। এরকম করে ম্যারেজ সার্টিফিকেট, ধরুন বিয়ে তো হয় এখন সার্টিফিকেট পাওয়া যায়, সেটাও যদি 2014 সালের আগে হয়ে থাকে তাহলেও আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি 2014 সালের আগে এসেছেন। এইভাবে এখানে 20টা ডকুমেন্ট বলেছে। এই 20টা ডকুমেন্টের একটা আপনাকে দিতে হবে। এইটা তুলনামূলকভাবে আগেরটার থেকে একটু সহজ হবে বলে আমার অন্তত মনে হচ্ছে। আর তারপরে লাগবে ওই ধর্মীয় কারণে নির্যাতন বা ইত্যাদি ইত্যাদি, তার এফিডেভিটটা করতে হবে। তারপরে যেখানে বাস করেন এতকাল ধরে সেখানকার একটা সার্টিফিকেট লাগবে, আপনি মানুষ কেমন, খারাপ না ভালো ইত্যাদি ইত্যাদি, এসবগুলো লাগবে। তো এইগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান জমা করতে হবে। এখন আমি বলছি যে এইটা আপনি জমা করলেন,
জমা করলেই কি হয়ে যাবে? মানে এই যে রুলস যেভাবে আছে এইগুলোর কিন্তু চেহারা আবার অন্যরকম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মানে ওই চেয়ারে বসলে বলে না, এমনি অফিসে যখন অফিসের বাইরে একটা লোককে দেখলেন তখন তো একরকম দেখলেন, অফিসার যখন অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে তখন কিন্তু বাঘের বাচ্চা হয়ে যায়। তো এরকম ব্যাপারটা, এই বিষয়টা যখন আমরা সব অ্যাপ্লিকেশন করে ওই অফিসারদের কাছে পাঠাবো না, তারা তো চাকরি করা লোক, এইবারে ওই অফিস আদালতের কিছু নিয়মকানুন আছে। বিজেপি গভর্নমেন্ট আজকে আছে, 24 সালে হেরে যেতে পারে। হেরে গেলে আজকে যে মোদি আছেন, মোদি বলতে একটা বিষয়, যে শ্রদ্ধা করেন তিনি শ্রদ্ধা করেন, ভয় করেন যিনি তিনি ভয় করেন, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারটা আছে, খবরের কাগজগুলো ঝাঁপিয়ে পড়ে। কালকে হেরে গেলে কিন্তু দেখবেন আর তার 4 পয়সা দাম নাই। কিন্তু এরকম হয়, এই 24 সালে হচ্ছে, 24 সালের মাঝামাঝি হয়তো দেখবেন যে মোদির আর কোনো গুরুত্বই নেই। বিজেপি গভর্নমেন্ট আজকে দেখছেন, কালকে হেরে গেলে দেখবেন এই বিজেপি গভর্নমেন্ট মানে আর আপনি খুঁজেই পাচ্ছেন না। ফলে এটা একটা ব্যাপার। কিন্তু অফিসে যিনি চাকরি করেন সে তো 35 বছর, 40 বছর, 30 বছর চাকরি করবেন, তার মধ্যে কত গভর্নমেন্ট পাল্টে যাবে। ফলে সে কিন্তু চাকরির জন্যে কাগজপত্র যতক্ষণ রেডি না হবে ততক্ষণ কিন্তু সই করবে না। আর এই সিটিজেনশিপ সার্টিফিকেট কিন্তু মোদি, অমিত শাহ যাই বলুন, সার্টিফিকেট কিন্তু ইস্যু তাদের করার ক্ষমতা নেই। সার্টিফিকেট কিন্তু ইস্যু করবেন অফিসাররা। ফলে এইটা একটা ডিফারেন্স আছে। তো সেইটা কীরকম এইটা একটু বুঝতে হবে। সেইটা আপনারা জেপিসির কথা শুনেছেন, আছে আমাদের কাছে সে জেপিসি রিপোর্টটা। এর আগেও বলেছি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই বিলটা নিয়ে তারা আলাপ আলোচনা করেছিল। সেইখানে জিজ্ঞেস করেছিল অনেক কথা জিজ্ঞেস করেছিল বিরোধী দলের এমপিরা, সব দলের এমপি ছিলেন, 30 জন এমপি। তো সেই জায়গাতে মোদি গভর্নমেন্ট কতগুলো কথা বলেছেন। তারা কি বলেছেন যে এরকম দরখাস্ত যারা করবেন, প্রথম তারা বলেছে যে 31,313 জনই নাগরিকত্ব পাবেন। এইটা তারা কিন্তু একেবারে 33 পাতায় পরিষ্কার করে মোদি গভর্নমেন্ট বলেছে। মোদি গভর্নমেন্ট এই ঠাকুরনগরে এসে কি বক্তৃতা করছেন, অমিত শাহ বিভিন্ন জায়গাতে কি বক্তৃতা করছেন ইলেকশনে ভোট পাওয়ার জন্য, ওইটা কিন্তু কোনো ধর্তব্যের মধ্যে নয়। ওই সব কথা অফিসিয়াল কাজের জন্যে ওই যেটা জেপিসিতে মোদি গভর্নমেন্টের অফিসাররা বলেছেন, সেক্রেটারি বলেছেন স্বরাষ্ট্র দপ্তরের, আইবির অধিকর্তা বলেছেন, বিদেশ দপ্তরের কর্মকর্তারা এসে বলেছেন, অফিসাররা বলেছেন, এইগুলো লিগ্যাল মানে আইন দপ্তরের সেক্রেটারি এসে বলেছেন, এইটাই কিন্তু অফিসিয়াল কথা। তো সেখানে তারা বলেছে যে ডকুমেন্ট যা দেবেন, প্রথম তো বলেছে 31,313 জন পাবে, আর পাবে না। কেন পাবে না সেটাও বলেছে ওই যারা এসেই তখন ধর্মীয় নির্যাতনের কথা বলেনি, তারা এখন আর ওইটা প্রমাণ করতে পারবে না। ফলে যখন কেউ বলবেন ধর্মীয় নির্যাতনের কথা, তখন আমরা ওটা এনকোয়ারি করব, ইনক্লুডিং ওই এনকোয়ারিটা করবে। ফলে আপনি ওই যে কাগজপত্রগুলো যা দেবেন, যে আপনি ওখানে স্কুল সার্টিফিকেট দিলেন, ওই স্কুল সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশানে পাঠাবে। অন্তত জেপিসিতে যে কথা মোদি গভর্নমেন্ট বলেছে সেই সূত্রে আমরা পরিষ্কার আপনাকে বলতে পারি যে এই প্রত্যেকটা কাগজ কিন্তু ভেরিফাই হবে। তা নাহলে তো যে কেউ যে কোনো একটা কাগজ দিয়ে দিতে পারে, এনকোয়ারি হবে, যে কাগজের সত্যাসত্য যাচাই হবে। এইবারে ভারত সরকার যাচাই করবে বাংলাদেশে একটা কাগজ, এটা সাধারণ কাগজ, আর স্কুল সার্টিফিকেট, সেটা যখন যাচাই করার জন্য তো সরাসরি গিয়ে যাচাই করে আসা যাবে না, সেটা তো হবে না। সেটা তো আমি হলে পারতাম, আমি হলে গেলাম গিয়ে স্কুলে গিয়ে, কিন্তু সেভাবে তো গভর্নমেন্টের কাজ তো ভাবে হয় না। তারা ওই হাই কমিশনকে বলবেন, হাই কমিশন সেটা এনকোয়ারি করবে, তারপরে সেইভাবে তার রিপোর্ট আসবে। আর এইটা ওই যে রিলিজিয়াস পারসিকিউশনের কথা হচ্ছে, ধর্মীয় নির্যাতনের কারণে দেশ ত্যাগ। কোনো দেশ স্বীকার করে, কোনো গভর্নমেন্ট স্বীকার করে যে আমার দেশ থেকে সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করেছেন? কেউ স্বীকার করবে না। ফলে এই ডকুমেন্টের ভেরিফিকেশান যখন যাবে, তখন তারা হ্যাঁ না কোনো জবাবই দেবে না, পড়ে থাকবে। ফলে নাগরিকত্বের দরখাস্ত করলে ওই কাগজ না আসা পর্যন্ত এখানে ফাইল নড়বে না।
ফলে এই একটা সম্ভাবনা কিন্তু আছে, অন্তত জেপিসি রিপোর্টে মোদি গভর্নমেন্ট যে কথা বলেছে তাতে এই বিষয়টা খুব পরিষ্কার করে বলেছেন। তো এই সমস্যাটা একটু মাথায় রাখুন। আর এই যে কাগজপত্রের কথা যেটা বলছেন, এই কাগজপত্র জোগাড় করে ওনারা বলছেন যে অনলাইনে দরখাস্ত হবে, যে এটা ফুলফিল করা, তাতে ভুল ত্রুটি হবে, আরবে যাবে। গভর্নমেন্টের কিন্তু এরকম কোনো দপ্তর নেই। মানে আপনি ধরে নিন 2 কোটি অ্যাপ্লিকেশান পড়বে, এটা কবে ডিসপোজ অফ হবে, কবে এইটা স্ক্রুটিনি হবে, কবে এটা এনকোয়ারি হবে, তারপরে সার্টিফিকেট ইস্যু করবে, এইটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী বিষয়। আর গভর্নমেন্ট কিন্তু মানে দলীয় গভর্নমেন্ট কিন্তু ক্ষণস্থায়ী। আজকে বিজেপি আছে, কালকে থাকবে না। ফলে নতুন যে গভর্নমেন্ট আসবে কী করবে সেটার কোনো নিশ্চয়তা নেই। ফলে এরকম একটা অবস্থাতে যখন দরখাস্ত করতে হবে তখন আপনাকে বলতে হবে আপনি বাংলাদেশি, আপনি নাগরিকত্বের দরখাস্ত করছেন, এবং এই কথাও আপনাকে অ্যাফিডেভিট করে বলে দিতে হবে আমার দরখাস্ত যদি মঞ্জুর হয়, নাগরিকত্ব যদি পেয়ে যাই, তখন আমি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেব। তার মানে কি আপনি একবারে নিশ্চিত বলছেন যে আপনি বাংলাদেশি। এখন এইটা আমি ভারতের নাগরিকত্ব পাবো কি পাবো না, অথচ আমি এইভাবে আমার মা বাবার, স্ত্রীর সমস্ত ওদেশের ঠিকানা, এদেশের ঠিকানা সব কিছু গভর্নমেন্টকে জানিয়ে দেব একজন বাংলাদেশি হিসেবে, তারপরে পাবো কি পাবো না, এইটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। মানে কেউ দরখাস্ত করতে গেলে তখন দেখবেন কলম কাঁপবে। ফলে এইটা আমাদের মনে হচ্ছে এইটা একটা বাড়তি সমস্যা তৈরি হয়ে যাবে। মানে নাগরিকত্ব তো হবেই না, উল্টে কিছু বাড়তি সমস্যা তৈরি হয়ে যাবে। ফলে এই প্রক্রিয়ায় এমন হতে পারে 1-2 লোক যার প্রচুর টাকা আছে, যার ওই ধরা লোকজন আছে বড় বড় জায়গাতে, এরকম 2-1 জন চেষ্টা করে যদি নানান রকম করে হয় তো এইভাবে হয়তো 2-4 জন করতে পারে। কিন্তু আমরা বলছি এইটাতে কিন্তু উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। মানে 95% লোকের নাগরিকত্ব এই পথে হবে না। আর 95-99% লোকের নাগরিকত্ব যে পথে হবে না, সেইটা কোনো পথ হিসেবে পরীক্ষিত পথ এটা বলা যায় না। তো এটা তো হলো তবু 2014 আগে পর্যন্ত যারা এসেছেন। বিজেপি যতই হিন্দু করুক, বিজেপি কিন্তু 2014 সালের পরে যারা এসেছেন তাদের কিন্তু বাদের খাতায় ধরে দিয়েছেন, এবং সেই সংখ্যাটা এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার ব্যাপারটাতে বোঝা গেছে সেই সংখ্যাটা খুব কম নয়। তো এই যে অবস্থা, বা হয়তো 2014 আগে এসেছেন কিন্তু তার কাগজপত্র করতে করতে 2015-16 হয়ে গেছে, এমন সংখ্যাও অনেক। তো এই যে এখন ধরুন বিজেপি একটা জায়গা করে ফেলেছে 2014, তারা কিন্তু বলতে পারবে না আমি এটা 16 করবো, 18 করবো, 20 করবো, এইটা তাদের পক্ষে আর বলা সম্ভব হবে না। আর তারপরে তাদের উপরে ভরসা কতটা করা যায় সেটা আপনারা একটু ভাবুন। এই যে বারাসাতের কাছারি ময়দান, 2 টার্ম আগে যখন বিজেপি যখন প্রধানমন্ত্রী হননি, প্রধানমন্ত্রী যে নির্বাচনে হয়েছিলেন উনি, মানে 10 বছর আগে, মোদি বলেছিলেন আমি মতুয়াদের নাগরিকত্ব দেব। তারপরে এই 10 বছর পার হয়ে গেছে, নাগরিকত্ব কিন্তু হয়নি। দ্বিতীয় এই লাস্ট টার্ম, থার্ড, মানে এখন থেকে 4.5 বছর আগে আইন করলেন, রুলস হচ্ছে 4.5 বছর পরে। কেন? তোমার যদি সত্যি দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে তুমি তো 4.5 বছর আগেই তুমি অ্যাপ্লিকেশান চাইতে পারতে। তাহলে এর মধ্যে তুমি বহু লোকের নাগরিকত্ব, যদি তোমার সদিচ্ছা থাকে, যদি দেওয়া সম্ভব হয়, তাহলে তুমি দিতে পারতে। কিন্তু সে পথে যায়নি। এখন হয়তো বিদায় হয়ে যেতে পারে। নির্বাচন মানে কে হারবে কে জিতবে এটা তো একটা প্রশ্ন থাকেই, হেরে গেলে কি হবে। ফলে তাদের কথার উপর কিন্তু ভরসা করা যায় না। আর আপনি দেখেছেন কালকে বেরিয়েছে রুলস, পরশুদিন পর্যন্ত বিজেপির নেতারা পরিষ্কার বলেছেন কোনো কাগজপত্র লাগবে না। বলেছেন কি বলেননি আপনি বলুন? পরশুদিন পর্যন্ত বলছে কোনো কাগজপত্র লাগবে না, আপনারা সবাই নাগরিক হয়ে যাবেন। ফলে দেখুন এখন এসে সমস্ত কাগজপত্র, এবং যে কাগজপত্র লাগবে সেটা প্র্যাকটিক্যালি জোগাড় করা অসম্ভব ব্যাপার।
ফলে এই যে বিজেপির কোনো কথায় বিশ্বাস করার কোনো কারণ আমি অন্তত দেখছি না। ফলে এই যে নাগরিকত্ব এরা বলছে যে হয়ে যাবে, আমরা অন্তত মনে করছি এটা অসম্ভব ব্যাপার। যে কারণে আমাদের কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন, কারণ আমরা এই জন্যে এই কথাটা বলছি যে 2004 সাল থেকে আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি এই আন্দোলনের তৈরি আমি করেছিলাম, সবাইকে নিয়ে, মতুয়া মহাসংঘ, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে, কিন্তু আমিই ছিলাম প্রধান উদ্যোক্তা। দিল্লি যত দৌড়দৌড়ি করতে হয়েছে, সেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি যা কিছু হয়েছে, হ্যাঁ, নিজেও অনশন করেছি। এটা কিন্তু আমি ছিলাম বলে আমি খানিকটা জানি। আমি খুব বুদ্ধিমান মানুষ তা নয়। আপনি যদি করতেন আপনিও জানতেন, আপনি যদি এর মধ্যে লেগে পড়ে থাকতেন। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এইটা কিন্তু এই পথে নাগরিকত্ব হবে না, আমাদের লোকের সমস্যা মিটবে না। আর আমাদের লোক যে অবস্থার মধ্যে আছেন গ্রামে গঞ্জে, তাদের পক্ষে তো অ্যাপ্লিকেশন করাই সম্ভব হবে না ঠিকঠাক করে। তো এরকম একটা অবস্থায় বিজেপির কথা শুনে দরখাস্ত করে আমার মনে হয় আর বিপদ না বাড়ানো উচিত। বরং আমাদের উচিত যে আসামের ক্ষেত্রে যেমন আছে 71-এর আগে আসলে সে নাগরিক, আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতের অন্যান্য সব জায়গার ক্ষেত্রে আসুন আমরা দাবি করি যে একটা ভিত্তিবর্ষ ঠিক করি। ধরুন আমি বলতে পারি 18, কেউ বলতে পারে 20, কেউ বলতে পারে 16, আবার কেউ বলতে পারে যে যারা এসে পড়েছে তারা সব, কেউ বলতে পারে আগামী দিনে যারা আসবে তাদের ব্যাপারটাও ভাবতে হবে। এরকম নানান রকমের প্রশ্ন আছে। তো এই বিভিন্ন প্রস্তাব, আমি বলছি না এর কোনো প্রস্তাব অযৌক্তিক, প্রত্যেকটা প্রস্তাবের পেছনে কিছু যুক্তি আছে, আবার কিছু সমস্যাও বিভিন্ন দিক দিয়ে আছে। কারণ দাবিটা তো আদায় করতে হবে, এটা দেওয়ার মালিক তো আমি না, আমাদের আদায় করতে হবে। যথেষ্ট যুক্তি না থাকলে এটা আদায় করা খুব মুশকিল। তো এইটা আমরা একটা 20 তারিখে মানে 20 মার্চ ওই মৌলালী যুব কেন্দ্রে 2টোর সময় 2:30টার সময় আমরা একটা কনভেনশন ডেকেছি। এটা আমরা ডেকেছি আগে, আমরা আরও 15 দিন আগে ওই হল বুক করেছি। কারণ আমার একটা আন্দাজ ছিল যে 10-11 তারিখে এইটা রুলসটা প্রকাশ হবে। মানে আন্দাজ ছিল, মানে আমি তার হাত গুনে বলিনি। আমি দেখেছিলাম আসামে পুলিশের একটা কাগজে রিপোর্ট বেরিয়েছিল, গণশক্তি কাগজে বেরিয়েছিল রিপোর্টটা, যে পুলিশের সব ছুটি বাতিল হয়ে গেছে, পুলিশের সবাইকে কাজে যোগদান করতে বলেছে, পুলিশের যা ঢাল তরোয়ার যা আছে, সাজোয়া গাড়ি ইত্যাদি সব রেডি রাখতে বলেছে। এই যে উদ্যোগ, মানে আসামে গোলমাল একটা বরাবর তারা এই কার বিরুদ্ধে তৈরি হচ্ছে, এবং সেটা 10 তারিখ থেকে এইটা কার্যকরী করতে বলেছে পুলিশের এই তৎপরতা। তাতে আমার মনে হয়েছিল হয় 10 তারিখ নাহলে 11-12 তারিখে এই রুল প্রকাশ হতে যাচ্ছে। সেই জন্য আমরা হলটা বুক করেছিলাম যে এটা রুলস যেই প্রকাশ হয়ে যাবে আমরা এটা বুঝে নিয়ে আমরা ওখানে এই কনভেনশনটা করব এবং আমরা আমাদের দাবি সনদ তৈরি করব। কোন সালটা আমরা করব, এখন যেমন আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মত, সংগঠন কী করবে সেখানে কংগ্রেসও থাকবে, সিপিএমের নেতৃবৃন্দও থাকবে, আমি যেটা বলবো সেটাই হবে এরকম তো নয়, কিন্তু আমার মত আমি সেখানে বলবো। এবং আমার মনে হচ্ছে আমাদের করা উচিত যে যারা অলরেডি এসে পড়েছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নাগরিক ঘোষণা করা হোক। এবং যদি দরকার হয় বর্ডার তুমি সিল করে দাও। 64 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একবার এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার বলেছিল, তুমি বর্ডার সিল করে দাও, যে 6 মাস কোনো লোকে বসবাস করতে পারবে না। তারপরে তুমি যারা এসে পড়েছে তাদের সমস্ত নাগরিকত্বের সমস্যাটা মিটিয়ে তাদের নাগরিক সার্টিফিকেট দিয়ে তারপরে তুমি বর্ডারে স্বাভাবিক চলাচল শুরু করো। তার মানে যারা এসে পড়েছে তাদের দিয়ে দাও, তাদের নাগরিকত্ব দাও। এইটা না হলে 20 করলেও কিছু মানুষ বাদ যাবেন, 18 করলেও কিছু মানুষ বাদ যাবেন, এইটা বোধহয় ঠিক হবে না। কিন্তু আমি যেটা বলবো সেটাই তো শেষ কথা নয়, আপনারাও আসুন মিটিংয়ে, আপনাদেরও মতামতটা বলুন, বেশি মানুষ যে কথা বলবেন সেটাই গৃহীত হবে, ফলে আসতে হবে। তো এখন যে অবস্থা হয়েছে এইটা নিয়ে আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকের, এই বিজেপি কংগ্রেস কখনো করেনি,
কোনো গভর্নমেন্ট করেনি। আমরা তৃণমূলেরও বিরুদ্ধে কথা বলছি, কিন্তু তৃণমূল কখনো তাড়িয়ে দেওয়ার বা বেনাগরিক করে দেওয়ার চেষ্টা করেনি। তারা হয়তো সমস্যাটা সঠিক পথে মেটানোর চেষ্টা করেনি, কিন্তু এইরকমভাবে সমস্ত তথ্য নানান কায়দায় বিজেপি যেভাবে এক জায়গায় করে নিয়ে তারপর আঘাত করার চেষ্টা করছে উদ্বাস্তুদের, এবং তারা সবাই হিন্দু। এই যত ডিঅ্যাক্টিভেটেড চিঠি এসছে এটা তো মুসলমানদের বিরুদ্ধে বলে, একটা মুসলমানের চিঠি এসছে বলতে পারেন কেউ? আমি অন্তত এখন অবধি একজন মুসলমানের এসছে তা এটা জানি না। আর কেন, মুসলমানরা তো এখানকারই লোক, ফলে এটা আসার কথা নয়। ওই মুসলমান তাড়াবো যেটা বলছে হবে না, কারণ তারা তো এখানকারই লোক, ফলে এটা সম্ভব নয়। আসলে কোপ পড়বে কিন্তু এদের উপরে। আসামেও তাই হয়েছে। 19 লাখের মধ্যে 14-15 লাখ বেসরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি এটা হিন্দু, সেখানে তো ডাবল ইঞ্জিন সরকার। ফলে বিজেপির এসব কথায় বিশ্বাস করবেন না, যুক্তি দিয়ে ব্যাপারটা বুঝুন। ফলে আসুন এইটা নিয়ে আমরা একটা আন্দোলনে নামি। দেখুন, বিজেপি হিন্দুদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল 2003 সালে। 2019 সালে 16 বছর আন্দোলনের পরে কিন্তু তারা হিন্দুদের অনুপ্রবেশকারী তকমা মুক্ত করতে পেরেছে। কজনে আমরা আন্দোলন করেছি? আমরা মাত্র কজন লোক, আমরা এই যে পদযাত্রা করলাম, কজন লোক? 35-40 জন লোক। এত বছর ধরে আন্দোলন করেছে, ওই একটা দুটো একটা বড় আন্দোলন হয়েছিল 2010 সালে কলকাতায় একটা মতুয়াদের সেই সমাবেশ, আর ওই আমরা অনশন করেছিলাম 2004 সালে। 2004-2010 আর যে আন্দোলন সেটা 200-400-500 লোক, বেশিরভাগ লোক পার্টিসিপেট করেনি। তাতেই কিন্তু বিজেপি বাধ্য হয়েছে তাদের নিজেদের তৈরি করা আইন নিজেরা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আর আপনারা এত মানুষ যদি আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেন, আমি আপনাদের বলছি 6 মাস 9 মাসের মধ্যে আইন পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে এখানকার মানুষেরা ওইভাবে একটা কাট অফ ডেট তৈরি করে বিনা আবেদনে একটা নতুন আইন করে সবাইকে নাগরিক ঘোষণা করতে বাধ্য হবে। ফলে এই আন্দোলনে আসুন। আর এই যে এই রুলসে এই 2-5টা কথার মধ্যে জটিলতা কিছু নেই, আমি যা বললাম এইটুকুই। ফলে এ নিয়ে অত চিন্তাভাবনার কথা নেই। একটা কথাই শুধু শুনে নেওয়া, সেটা হচ্ছে ডকুমেন্ট লাগবে, এবং এই ডকুমেন্ট খুব কঠিন কাজ। বিজেপি যেটা বলেছিল কথা রাখেনি, কথা রাখবে না। ফলে আন্দোলন করে আজকে একটা নতুন আইন প্রণয়ন করতে হবে, যে আইনে বলা হবে যে ভারতে যারা এসে স্থায়ীভাবে বসবাস করছেন তারা ভারতবর্ষের নাগরিক, এই মর্মে একটা আইন তৈরি করা। আসুন আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আপনাদের সবার কাছে এই আবেদন জানিয়ে আমি আমার আজকের এই কথা এখানে শেষ করছি। নমস্কার।